আসসালামু আলাইকুম। মন্ত্রিপরিষদ সচিবের পদ নিয়ে তুঘলকে সব কাণ্ড ঘটে যাচ্ছে এবং এই পদে যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তা নিয়ে অবশ্যই অনেক গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রথমে নির্বাচনের পরপরই দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের পদত্যাগ, তার পদত্যাগপত্র গ্রহণের মাধ্যমে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া, তার একদিনের মধ্যে আবার নসিমুল গনি যিনি স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন তাকে মন্ত্রী পরিষদের সচিবের পদে নিয়োগ দেওয়া অনেক ঘোলাটে একটি পরিস্থিতি মনে হচ্ছে। এবং এই যে নসিমুল গনি, তিনি তো যথেষ্ট বিতর্কিত একজন ব্যক্তি। তিনি নাকি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির প্রতিষ্ঠাতা সদস্য, এমন একটি খবর মাঝে বিভিন্ন গণমাধ্যমে এলো, ভারতের বিভিন্ন গণমাধ্যমে এলো। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তখন এগুলো সব অস্বীকার করা হয়েছিল, এগুলোকে মিথ্যা বানোয়াট হিসেবে দাবি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে যেই নসিমুল গনিককে বলা হচ্ছে হিজবুত তাহরির সদস্য হিসেবে তিনি আসলে যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি এই নসিমুল গনি নন। আচ্ছা, বাদ দিলাম এই বিতর্কের কথা, কিন্তু তারপরেও তো অনেক প্রশ্ন রয়ে যায় এবং নিয়োগকে কেন্দ্র করে। প্রথম কথা হচ্ছে যে শেখ আব্দুর রশিদকে কেন পদত্যাগ করতে হলো, অথবা তাকে কি আসলে পদত্যাগে বাধ্য করা হয়েছে কিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করার আগে নতুন কোনো মন্ত্রিপরিষদ সচিব বিশেষ আদর্শের অনুসারী কাউকে নিয়োগ দেওয়া, এই বিষয়টি ছিল কিনা। আবার কেউ কেউ বলছেন যে শেখ আব্দুর রশিদ যথেষ্ট সৎ এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি জানেন যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে ওই সরকারের পছন্দ কোনো ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়া হবে, তাই তাকে বাদ দেওয়ার আগে নিজে থেকেই পদত্যাগ তিনি করতে পারেন, হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এবং প্রতিটি রাজনৈতিক সরকার তো তার পছন্দ মতো ব্যক্তিকে এরকম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিবে, সেটি স্বাভাবিক। আবার নসিমুল গনিকে যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হলো একদিনের মাথায়, সেটিও কতটা আইনের মধ্যে পড়ে বিবেচনায় নেওয়া দরকার। কারণ 2024-এর গণঅভ্যুত্থানের পরে অবসরে থাকা এই নসিমুল গনিকে ফিরিয়ে এনে তাকে 2 বছরের জন্য জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। মানে প্রথমে তাকে দেওয়া হলো রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বে, পরে আবার সেখান থেকে তাকে নেওয়া হলো স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে। এবং স্বরাষ্ট্র সচিব হিসেবে তিনি যে বিতর্কিত সব কর্মকাণ্ডের অবতারণা করেছেন, বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছেন, সেগুলো তার ব্যাখ্যা করে বোঝানো দরকার নেই। এই যে 18টা মাস দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গড়পাড়তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে জেলে ভরা, অপারেশন ডেভিল হান্ট, কম বিতর্কের তো জন্ম দেননি তিনি, এবং এইগুলো থেকে দায়িত্ব তিনি এড়াতে পারেন না। যাই হোক, মূল প্রশ্ন হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে যেই লেটার দেওয়া হয় নিশ্চিতভাবে সেখানে কাজের সময়সীমা উল্লেখ করা থাকে, এবং কথাও সত্য যে 2 বছর হোক, 1 বছর হোক, 3 বছর হোক, যে নির্দিষ্ট সময়সীমার জন্য নিয়োগ দেওয়া হয় বিশেষ কাউকে, পরবর্তীতে আবার তাকে এক্সটেন্ড করা যেতে পারে, তার মেয়াদ বাড়িয়ে নতুন করে চুক্তি করা যেতে পারে। কিন্তু যেই পদে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে সেখান থেকে তাকে অন্য কোথাও নেওয়া যায় কিনা, ট্রান্সফার করা যায় কিনা, খুবই গুরুতর একটি প্রশ্ন। তাকে একবার অদলবদল করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, এর পরবর্তীতে এসে আবার সরাসরি মন্ত্রী পরিষদ সচিব হিসেবে তাকে নিয়োগ দেওয়া, বিষয়টি কি খুবই সহজ, মানে আমরা খুব সহজভাবে নিব? আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে একদিন পরেই যেখানে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সেখানে সেই মুহূর্তে নতুন পদে কাউকে নিয়োগ দেওয়া ডক্টর ইউনূস প্রশাসনের, এটি কি উদ্দেশ্যে? যদি বিএনপির কোনো সম্মতি থেকে থাকে এক্ষেত্রে কিছু বলার নেই,
কিন্তু আদৌ কি বিএনপির সঙ্গে পরামর্শ করা হয়েছে? প্রশ্ন উঠতে পারে যে বিএনপির সঙ্গে পরামর্শ করতে হবে কেন, সরকার তো এখন একটা আছে এক্সিস্টিং। তাহলে তো পাল্টা প্রশ্ন যে কেন একদিন আগে তাকে নিয়োগ দিতে হলো? হ্যাঁ, মন্ত্রিপরিষদ সচিবরাই শপথ বাক্য পাঠ করান সংসদ সদস্যদের। যেহেতু 17 তারিখে সংসদ সদস্যদের মানে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে, কে পড়াবে? এই 2 দিন তো সেই শেখ আব্দুর রশিদকে দিয়েই করানো যেত। বলা হতো যে না, আপনি 2 দিন থাকেন, আপনি আগে থেকে পদত্যাগপত্র দিয়ে রাখেন, আমরা সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানোর পরে আপনাকে অ্যাকসেপ্ট করব, করা যেত। অথবা সিরাজউদ্দিন মিয়াও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তাদের শপথ পড়াতে পারেন কি না সেটিও তো ভেবে দেখা যেত। এই যে বিতর্কিত ব্যক্তি নসিমুল গনি, তিনি হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত থাক আর না থাক, তিনি যে জামাতের অনুসারী এটি ওপেন সিক্রেট। যদি তাই হয়ে থাকে, বিএনপির সেটি সহজে মেনে নেওয়ার কথা কি না? যেদিন পদত্যাগপত্র দিলেন শেখ আব্দুর রশিদ, মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার জন্য। অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ নিজেদের মান রক্ষায় বিএনপির কাছে এমন অনুরোধ করেছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, জুলাই সনদ নিয়ে আলী রিয়াজ যে দলটির সাথে প্রতারণা করেছেন সেটি আগেই বলা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে সাংবিধানিক ও আইনগত জটিলতা তৈরি হতে পারে এমন কোনো সংকট বিএনপি তৈরি করতে চায় না। সূত্রগুলো বলছে, নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবী জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করবেন এমন খবর বিএনপির কাছে এরই মধ্যে আছে। তাছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপিরও প্রশ্ন আছে। এজন্য 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির সংসদ সদস্যরা মনে করেন বিদ্যমান সংবিধান অনুসরণ করে শুধু সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। যেহেতু বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই, তাই আলী রিয়াজ যতই সুর করে গান গেয়ে যাক না কেন, বিএনপি তাতে খুব বেশি কর্ণপাত করতে চায় না। কারণ সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের দায় তারা মাথায় নিতে চান না। সরকার একটি সূত্র বলছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য জামাতের জোটের সংসদ সদস্যরা চাপ দিতে পারে, এমনকি শর্ত দিয়ে বেঁকেও বসতে পারে। শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটি পক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করতে চায়। তেমনটা হলে পরিস্থিতি সামাল দিতে নাটকীয় কিছু ঘটতে পারে। 2টি না 1টি শপথ হবে সে সিদ্ধান্ত না হওয়ায় সংসদ সচিবালয় সোমবার দুপুর 3টা পর্যন্ত চিঠি পাঠিয়ে নির্বাচিত সদস্যরা মঙ্গলবার সংসদ সদস্য বা এমপি হিসেবে শপথ নেবেন। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠিত হবে। এজন্য সংসদ সচিবালয় প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তী সরকার চায় একই সঙ্গে নতুন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ দিবেন। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর শপথ বইয়ে সই করেন। শপথ নেওয়ার নির্ধারিত ফর্ম আছে, এগুলো আসন ওয়ারি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসিলে আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার ফর্ম। সেটি অনুসারে সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ নেবেন এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান যে অবকাঠামোগত অবস্থা তাতে 297 জন এমপিকে একসাথে শপথ পড়ানো নাও হতে পারে। প্রথমে বিএনপি সংসদ সদস্য এবং পরের ধাপে বাকিদের শপথ পড়ানো হতে পারে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ থেকে প্রেস কনফারেন্স ডেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের 2টি শপথ নিতে হবে। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ বলা হয়েছিল, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা 2টোর শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সরকার ইচ্ছা পূরণ করতে নির্বাচিতদের 2টি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার 2টি শপথ হবে কিনা বা জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নে এখনই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে তারা দুটি শপথের চিঠির ড্রাফট বা খসড়া তৈরি করে রেখেছেন, কিন্তু এখনো সংসদ সদস্যদের কাছে পাঠাননি। সরকারি গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন তারা। সরকার থেকে বার্তা পাওয়ার পরেই তারা চিঠি পাঠাবেন। সরকার একাধিক সূত্র বলছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ করেছেন দুটি শপথ নেয়ার জন্য, কিন্তু বিএনপি নীতি নির্ধারক এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বিএনপি থেকে নির্বাচিত ৩ জন সংসদ সদস্য এবং দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বলেছেন মঙ্গলবার দলটি থেকে নির্বাচিত ২০৯ জন এবং তাদের মিত্র দলের ৩ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন। শেষ পর্যন্ত এমনটা হলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি ঝুলে যেতে পারে, কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপির প্রশ্ন আছে। বিএনপির একাধিক সূত্র বলছে দলটির কাছে খবর আছে জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে খুব শিগগিরই উচ্চ আদালতে রিট করতে পারেন কয়েকজন সিনিয়র আইনজীবী। সেটি হলে আইনগত জটিলতায় পড়ে যেতে পারে নতুন সংসদ। এই জটিলতা এড়াতে বিএনপি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিয়ে কিছুদিন অপেক্ষা করতে চায়। বিএনপির সিনিয়র নেতারা বলছেন শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে যেভাবে বাধ্য করা হয়েছিল সেটি ছিল প্রতারণা। ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলা হয়েছিল যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো জুলাই সনদে উল্লেখ থাকবে এবং যে দল ক্ষমতায় যাবে তারা সেগুলো বাস্তবায়ন করতে না চাইলেও পারবে। বিএনপি নেতাদের অভিযোগ শেষ পর্যন্ত আলী রিয়াজ এক ধরনের ব্ল্যাকমেল করে জুলাই সনদে স্বাক্ষর নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে বিভিন্ন খাতের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ। এর মধ্যে ৪৮টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত, এগুলো বাস্তবায়নে গণভোট হয়েছে। সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের ৩টি স্তর, ইতিমধ্যে ২টি স্তর পার হয়েছে। প্রথমত আইনি ভিত্তি দিতে গত বছরের ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তরে গত ১২ ফেব্রুয়ারি গণভোট হয়েছে। এতে হ্যাঁ জয়ী হয় তৃতীয় স্তর শুরু হওয়ার কথা। এই স্তরে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা আছে আদেশে। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো, কিছু নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের পদ্ধতি সরাসরি সংবিধানে যুক্ত করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে। এর মধ্যে উচ্চকক্ষের গঠন পদ্ধতি সহ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছিল বিএনপি। দলটি তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো রেখেছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে পরিষদের প্রথম সভা আহ্বান করা হবে। সংস্কার পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদের সদস্যরা সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করবেন। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তা করার পর পরিষদের কার্যক্রম শেষ হবে। তবে এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন না হলে কি হবে তা আদেশে উল্লেখ নেই, কিন্তু ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক হবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকম শপথের বিষয়টি আসবে। দলগুলোর সঙ্গে সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এ ধরনের একটি পরিষদ গঠনের বিষয়টি এসেছিল। তখন বিশেষ করে জামাত ইসলামী ও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল সংবিধান সম্পর্কিত যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে আছে সেগুলো বাস্তবায়ন হলে সংবিধানের মৌলিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে। নিয়মিত সংসদ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে। এভাবে সংবিধান সংশোধন করা হলে পরে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু যদি আগামী সংসদকে সংবিধান সংস্কারের বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে ওই আলোচনায় বিএনপি এ ধরনের পরিষদ গঠনের প্রয়োজন নেই এমন মত দিয়েছিল। এছাড়া সনদ বাস্তবায়নে অধ্যাদেশ নয় একটি আদেশ জারির প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিএনপি এর বিপক্ষে ছিল, তারা বলেছিল এ ধরনের আদেশ জারির কোনো সুযোগ নেই।
পরে এসব বিষয়ে নিজেদের পছন্দসই বিশেষজ্ঞদের মত নিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। শেষ পর্যন্ত গত বছরের 13ই নভেম্বর রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ জারি করেন। সেখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিও রাখা হয়। 13ই নভেম্বর এই আদেশ জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া, একটা পরিষদ গঠনের কথা আদেশে বলা হয়েছে। তিনি সেদিন আরো বলেছেন, রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, সংবিধান মোতাবেক আদেশ জারির ক্ষমতা নেই। এ কারণে বিএনপি এখন নতুন করে ভবিষ্যতের জন্য কোনো ধরনের আইনি সংকট তৈরি করতে চায় না। তবে সরকার একটি পক্ষ চেষ্টা করছে বিষয়টির জন্য জামাত ও এনসিপিকে দিয়ে বিএনপিকে চাপ দিতে। জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই সনদের প্রায় সব বিষয়ে একমত। তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। কিশোরগঞ্জে জামাতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। এমন পরিস্থিতিতে সরকারি দলের সদস্যদের পরে বিরোধী দলের সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। সেক্ষেত্রে নাটকীয় কিছু ঘটতে পারে যদি না জামাত ও বিএনপির মধ্যে সমঝোতা না হয়, যে কারণে দুপুর 3টা পর্যন্ত গ্রিন সিগন্যাল পায়নি সংসদ সচিবালয়। তাই তারা দুটি নাকি একটি শপথের চিঠি